স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে 11 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইস্টার্ন ব্যাংকের এমডি সহ 46 কর্মকর্তাদের বিরুদ্ধে। ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে গড়ে ওঠা চক্রটি 6টি জাল অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল এই টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় ব্যাংকটির এমডি, পরিচালনা পরিষদ সহ 46 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী ওই গ্রাহক। এ বিষয়ে জানতে ব্যাংকের শাখায় গেলে ম্যানেজারকে পাওয়া যায়নি, বক্তব্য দিতে রাজি হয়নি কেউই। চট্টগ্রাম থেকে আরো জানাবেন হোসেন জিয়াদ। ব্যবসায়ী মুর্তুজা আলী 2017 সালে ইস্টার্ন ব্যাংকের ওয়ান নিজাম রোড শাখায় 5 কোটি টাকা জমা করে অ্যাকাউন্ট খোলেন। ব্যাংকটির চাঁদগাঁও শাখায় এই অ্যাকাউন্ট স্থানান্তর করলে বেশি লভ্যাংশ দেওয়ার কর্মকর্তাদের মিথ্যা আশ্বাসে তিনি হিসাবটি স্থানান্তর করেন। সংঘবদ্ধ জালিয়াতি আর প্রতারণার শুরু এখানেই। ভুক্তভোগীর অভিযোগ, 2017 সালে তিনি এফডিআর এর বিপরীতে ঋণ নেয়ার জন্য কাগজপত্র জমা দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর বিদেশে যান। সে সুযোগে তার নামে জালিয়াতি করে একই শাখায় 2টি সঞ্চয়ী হিসাব ও 4টি ঋণ হিসাব খুলে চক্রটি। শুধু তাই নয়, তার স্ত্রীর অ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে এই চক্রটি বিপুল টাকা লেনদেন করে। সব মিলিয়ে হাতিয়ে নেওয়া হয় 11 কোটি টাকা। নিঃস্ব হয়ে পড়েন এ ব্যবসায়ী। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমার সাথে মিটিং করে সে সব জিনিসগুলো দায় স্বীকার করার পরও আমাকে কিভাবে টাকা পেমেন্ট করবো ওইটা বলার পরে এরপরে যখন ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, উনি ফোন দেয় না, মেসেজ দিলে মেসেজের রিপ্লাইও দেয় না। তো এটা বিগত আমি আপনার 7 বছর ধরে এখন নির্যাতিত। এ ঘটনার পর টাকা আদায়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে দীর্ঘ 5 বছর বারবার যোগাযোগ ও মিটিং করেন ভুক্তভোগী, কিন্তু একাধিকবার আশ্বাস দিয়েও কথা না রাখায় অবশেষে ইস্টার্ন ব্যাংকের এমডি, পরিচালক পরিষদ সহ 46 জনের বিরুদ্ধে আদালতে আজ মামলা দায়ের করেন তিনি। এমডি ইফতিখার সাহেব আমাদেরকে ডাকান, আমরা ওখানে যাই, আলী রেজা ইফতিখার সাহেব, আমরা ওখানে যাই। যাওয়ার পরে উনি আশ্বাস দেন আমাদের টাকাটা ফেরত দিয়ে দিবেন, কিন্তু কালক্ষেপণ করে আজকে 5 থেকে 6 মাস আমাদেরকে ঘুরাই। আমরা আদালতকে বলেছি এখানে হেড অফিসের যারা ডিরেক্টর বোর্ড আছে, যারা লোন সেকশনের সাথে যারা আছে, ওরা সবাই এখানে জড়িত আছে। অভিযোগের বিষয়ে জানতে ব্যাংকটির চাঁদগাঁও শাখায় গেলে ম্যানেজারের রুম ফাঁকা পাওয়া যায়। অন্যরাও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। ভুক্তভোগীর দাবি, এমন ভয়াবহ প্রতারণা আরও গ্রাহকের সাথে করা হলেও ভয়ে মুখ খুলতে রাজি হচ্ছে না কেউ। হোসেন জিয়াদ, এখন চট্টগ্রাম। অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারে হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপস উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। এ সময় অপরাধ দমনে সহযোগিতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। যেই সব ঘটনাগুলি ঘটছে, আমি অস্বীকার করবো না যে ঘটনা ঘটতেছে না, কিন্তু ঘটনার সাথে সাথেই কিন্তু আমরা লোকজনদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসতেছি। এগুলি জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা একটু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। অনেকদিন যাবৎ কেটে শিল্পেরও একটা কিন্তু অনেক সমস্যা ছিল এখানে, গার্মেন্টস নিয়ে কিন্তু অনেক বড় একটা সমস্যা কিন্তু আমরা ফেস করছি। এটা কিন্তু মোটামুটি আল্লাহ দিলে একটা কন্ট্রোলের ভিতরে আসছে, এবং এখানে এই জন্য এটার স্ট্রেংথ অনেক বেশি। এখানে শিল্প পুলিশ আছে, এখানে সেনাবাহিনীও কিন্তু ডিপ্লয় করা আছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবি আছে, আর পুলিশ তো তাদের দায়িত্ব তারা করেই যাচ্ছে। প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছে কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। সকালে চকরিয়ার খুঁটাখালী এলাকায় সড়কে লবণ ফেলে বিক্ষোভ করেন তারা। এ সময় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। চাষি ও ব্যবসায়ীরা বলেন, কক্সবাজার ও চট্টগ্রামে দেশীয়ভাবে লবণ উৎপাদন হয়, তার মধ্যে প্রায় 95% উৎপাদন হয় কক্সবাজারের বিভিন্ন এলাকায়। গত মৌসুমে অনুকূল আবহাওয়ায় দেশের উৎপাদন দেশের চাহিদা মেটায়, এমনকি বাড়তি 2,22,000 টন লবণ মজুত রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, মিল মালিকরা সিন্ডিকেট করে লবণ আমদানির এলসি অনুমোদনের পায়তারা করছে। সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
বিদ্যুতের শর্ট সার্কিট বা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। এছাড়া বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। প্রতিবেদনে বিস্তারিত। সাজেকের দৃষ্টি সীমানা জুড়ে ধ্বংসস্তূপ। বর্তমানে পর্যটক শূন্য এই মেঘের রাজ্য। সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে সাজেকের অর্ধশতাধিক রিসর্ট। বেলা 12টার দিকে তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্থানীয় সরকারের উপপরিচালক মোবারক হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে আসে তদন্ত কমিটি। পর্যবেক্ষণ শেষে তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট, রান্নার চুলা অথবা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এর আগে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত 36টি ত্রিপুরা ও লুসাই পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসন। সম্ভব অনেকগুলো কারণ থাকতে পারে, হতে পারে শর্ট সার্কিট অথবা সিগারেটের পরিত্যক্ত অংশ থেকেও হতে পারে। আর যেহেতু আপনারা জানেন যে রিসোর্টগুলো ইন্টেরিয়র করা থাকে, দাহ্য পদার্থ আশেপাশে থাকে, সেখান থেকেও হতে পারে। আমরা সবগুলো কারণই খতিয়ে দেখছি এবং আমরা আমাদের প্রতিবেদন সেটা বিস্তারিত উল্লেখ করব। এ ঘটনায় বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। এর আগে সোমবার দুপুর 1টার দিকে অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এখন সাজেক। রমজানে নিত্যপণ্যের দর সহনীয় পর্যায়ে রাখতে সুনামগঞ্জে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের দায়ে 6 দোকান মালিককে জরিমানা করা হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পৌর শহরের জেল রোড, কিচেন মার্কেট ও সবজি বাজার সহ বিভিন্ন দোকানে পণ্যের দাম ও মূল্য তালিকা যাচাই করা হয়। এর মধ্যে বাড়তি দামে পণ্য বিক্রি সহ নানা অনিয়মের দায়ে 6 দোকান মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়। রমজান সামনে রেখে ব্যবসায়ীদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রমজান জুড়ে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দোকানের মালামাল অনেকেই রাস্তা দখল করে রেখেছে, ওদেরকে আমরা জরিমানা করেছি। 6টি মামলা 10,000 টাকা জরিমানা করেছি। আর অন্যান্য রমজান উপলক্ষে যে সকল মালামালের চাহিদা বেশি থাকে তারা যেন অতিরিক্ত চাহিদার সুযোগ নিয়ে দাম না বাড়াতে পারে, সেজন্য আমরা ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, আসন্ন রমজানে সয়াবিন তেল সহ নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সিলেটে আলমপুর এলাকায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক সেমিনারে এ কথা বলেন তিনি। রমজান মাসে যাতে নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এ ব্যাপারে আমরা সরকার অত্যন্ত সচেতন। এখানে পুলিশের আছেন, এসপি সাহেব আছেন, বিভাগীয় কমিশনার আছেন, ওনারা বাজার মনিটর করবেন। খেজুরের উপরে আমরা শুল্ক প্রত্যাহার করেছি বা কমিয়ে দিয়েছি। এরকম খুব বেশি এসেনশিয়াল যে আইটেমগুলো আছে ওগুলোর উপর আমরা আশা করি খুব বেশি প্রভাব পড়বে না। চাঁপাইনবাবগঞ্জের একটি বাড়ি থেকে 7টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় ডাকাতি চক্রের 3 সদস্যকে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আর গাড়াহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি বাড়ি থেকে 7টি চোরাই গরু উদ্ধার করা হয়। পাশাপাশি একটি পিকআপ, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ডাকাতি চক্রের 3 সদস্যকে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও মাদকদ্রব্য সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তানুর বাড়িতে আমরা অপারেশন করি, শরীফুল এবং রাকিবকে পাওয়া গেছে। আপনারা জানেন এরা যে শরীফুল, একে একবার অ্যারেস্ট করা হইলো এবং 3টা আপনার সাজা ওয়ারেন্ট ছিল এবং সে তার থেকে 28 দিনের মাথায় সে কিন্তু আবার বেরিয়ে গেছে। বেরিয়ে সে আবার এসব শুরু করেছে এবং 3জন ডাকাতকে একই বাড়িতে পাওয়া গেছে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন মহড়া। বিমানে অগ্নিকাণ্ডের মাধ্যমে দেখানো হয় দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার ও নিরাপদ ব্যবস্থাপনার কলাকৌশল। মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনা, বিমান, নৌসহ বেশ কয়েকটি সংস্থা। সিলেট থেকে আরও জানাবেন গুলজার আহমেদ। 50 জন যাত্রী ও ক্রু নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণকালে এবিসি এয়ারলাইন্সের আলফা 567 বিমানে হঠাৎই আগুন লাগে। তবে বাস্তবে নয়, অগ্নিমহড়ার চিত্র এটি। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবন্দরে অবতরণের আগে ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে সাহায্য আবেদন জানান পাইলট। দ্রুত নামতে গিয়ে রানওয়ে থেকে 200 মিটার দূরে কার্গো অ্যাপ্রনের সামনে থামার পরই আগুন লেগে যায় বিমানটিতে। বাড়তে থাকা আগুনের ধোঁয়ায় ছেয়ে যায় বিমানবন্দর এলাকা। ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বিমান, নৌ, সেনা ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এদিকে উদ্ধারকর্মীরা একে একে বের করে নিয়ে আসেন যাত্রীদের। প্রায় আধ ঘন্টা চেষ্টায় 38 জনকে জীবিত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুনে পুড়ে মারা যায় 5 যাত্রী। এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলে কর্মীদের করণীয় কি তা শেখাতে এবং দক্ষতা বৃদ্ধিতে অগ্নি নির্বাপন মহড়া করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। কিভাবে করতে হয় সেটা দেখলো, ফিজিক্যালি দেখলো, দেখে পরে প্রত্যেকটা এয়ারফিল্ডের জন্য তারা একই রকমভাবে প্রিপেয়ার্ড হয়। সো অ্যাকচুয়ালি আমাদেরকে সবসময় যখনই কোনো এয়ারক্রাফট নামে আমাদেরকে প্রিপারেশন রাখতেই হয়। তো এই প্রিপারেশনটা আমরা আজকে দেখলাম যে অনেক ভালো করেছে ইনশাআল্লাহ। তো আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো, আর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মহড়ার মাধ্যমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা বাড়বে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমি অত্যন্ত আনন্দিত যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিতভাবে আমরা এই মহড়া আয়োজন করেছি। প্রতি 2 বছর করার কথা আমরা টাইমলি করেছি। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণে আমরা বিমানের অগ্নি নির্বাপন ও যাত্রী উদ্ধারের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এর ফলে অতীতে বিমানবন্দরে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা দক্ষতার সাথে মোকাবিলা করা সম্ভব হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা বিমানবন্দর সচল রেখেছি এবং এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা ও নিয়ম অনুসারে প্রতি 2 বছর পরপর বিমানবন্দরে এ ধরনের অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করা হয়। আহত যাত্রীদেরকে শ্রেণীবিন্যাস। গুলজার আহমেদ, এখন সিলেট। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/ekontv-তে।